আসসালামু আলাইকুম বন্ধুরা, রয়েছি জায়দা স্কোয়ারের সামনে। আমার পাশেই দেখতে পাচ্ছেন জারির বুক স্টোর। এটা সবাই আপনারা চেনেন, নাজমা সিগন্যালের পাশেই জারির বুক স্টোর, প্লাস হচ্ছে যে পাশেই যে জায়দা স্কোয়ার যেটা। আহ, একটা দুঃখের বিষয় কি জানেন, গতকালকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমি তুর্কির ভিজিট ভিসা সম্পর্কিত যে ভিডিওটি আপলোড করেছিলাম, এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এটার কারণ কি জানেন, মানে খুবই কষ্ট লেগেছে কালকে। কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে, এত ইনফরমেটিভ একটা ভিডিও বানিয়ে তারপরে সেটা আবার আপলোড দেওয়ার পরে সেটা যদি আবার ডিলিট করে দিতে হয়। কারণ ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার পাসপোর্ট দেখিয়েছিলাম, ভিসা সহ পাসপোর্ট যে দেখিয়েছিলাম, যার কারণে ইউটিউব থেকে এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো ভাবলাম যে যেহেতু ভিডিওটা খুবই দরকারি, অনেকেই আমি দেখেছি আমার কমেন্ট বক্সে এসে তারা লিখছেন তুর্কির ভিডিওটা কোথায় গেল, বা আমি একটা পোস্ট দিয়েছিলাম সেখানেও এসে অনেকে কমেন্ট করছেন। তো যার কারণে ভাবলাম যে ওই সেম লোকেশনে যে আমরা আবারও ভিডিওটা বানাই এবং আপনাদের জন্য উপকার হয়, আপনার এটার জন্য একটা হেল্পফুল ভিডিও হয়। যার কারণে আমি কষ্ট করে আবার সেম লোকেশনে এসেছি, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি জায়দা স্কোয়ারের সামনে। এই বিল্ডিং এরই রিসেপশনে গেলেই আপনাদেরকে বলে দেবে কোথায় তুর্কি ভিসা সেন্টার। আমি আর বেশি ডিটেলস বলতে গেলে এটা আবার প্রবলেম হবে, যার কারণে আপনারা রিসেপশনে গেলেই ওরাই বলে দেবে। এই যে আমার পিছনে যে ব্ল্যাক কালারের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভিতরে ঢুকলে দেখবেন যে রিসেপশনে গেলে ওদেরকে যদি বলা যায় যে তুর্কি ভিসা সেন্টারটা কোনটা, ওরা কিন্তু বলে দেবে। তো আপনারা সেখানে যে তুর্কির ভিজিট ভিসাটা কিন্তু খুব সহজেই করিয়ে নিতে পারেন। আমি কিন্তু আমার আগের ভিডিওতে যেটা ডিলিট করে দিতে হয়েছে ওখানে দেখিয়েছিলাম, আমি ভিসা সহ পাসপোর্টটা দেখিয়েছিলাম। আজকে আর এটা শো করতে চাচ্ছি না, কারণ আজকে এটা শো করলে আবারও আমার প্রবলেম হতে পারে। কিছু রেস্ট্রিকশন রয়েছে ইউটিউবের, যার কারণে আমি ওটা শো করব না। বাট যারা গতকালকের ভিডিওটি দেখেছেন তারা তো দেখেছেনই আমার ভিসাটা। এর আগে আমি তুর্কিতে গিয়েছি, তো তুর্কি সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা আছে আমি এই ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে বলার চেষ্টা করব। পাশাপাশি তুর্কির ভিজিট ভিসাটা কিভাবে আপনার ইউরোপের স্বপ্ন পূরণে সাহায্য করবে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। তুর্কির ভিজিট ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, তাদের ক্রাইটেরিয়া গুলো কি কি, আমি এখন এটা এক্সপ্লেইন করব। আমি এই পেপারটা ওপেন করতে পারছি না, কারণ আপনারা হয়তো সবাই দেখেছেন কালকে আমি এই পেপারটা খুলে একদম ধরে ধরে দেখাচ্ছিলাম, যার কারণে কিন্তু আমার ভিডিওটা রিমুভ করতে হয়েছে। যার কারণে আমি এই ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে এসেছি, যার কারণে আমি আর এটা দেখাবো না। তবে এখানে কি কি আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, সেটা আমি আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেকটাই উপকার হবে। তো প্রথমেই আপনাদের জন্য যেটা লাগবে, একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মান্থ। মিনিমাম 6 মান্থের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। তারপরে আপনার লাগবে হচ্ছে একটা ভ্যালিড কাতার আইডি লাগবে, যেটার মিনিমাম 3 মাস যেটার মেয়াদ রয়েছে কাতার আইডির। বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের নিয়ে আমি আলাদা করে বলছি। ফার্স্টে যারা কাতার থেকে তুর্কির ভিজিট ভিসা করবেন আমি তাদের সম্বন্ধে বলছি। তারপরে আপনাদের জন্য যেটা লাগবে, তাহলে ফার্স্টে হচ্ছে পাসপোর্ট, যেটা 6 মান্থ মেয়াদ থাকতে হবে, ভ্যালিড আইডি যেটা 3 মান্থ মেয়াদ থাকতে হবে। তারপরে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 60x50 ছবি লাগবে, ফটো লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 2 কপি ফটো হলেই হবে। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাগবে, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 মান্থের লাগবে। 3 মান্থের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার কমপক্ষে 10,000 রিয়াল ব্যাংকে ডিপোজিট করে রাখতে হবে। আর পাশাপাশি আপনার যেটা লাগবে যে 3 মান্থের যে ব্যাংক স্টেটমেন্ট, যে কোনো ব্যাংকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক থেকে আপনি স্টেটমেন্টটা পেয়ে যাবেন। এটার জন্য কোনো কোম্পানির কাছে যেতে হয় না, আপনার যে পার্সোনাল যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনার যে ব্যাংকই হোক না কেন সেখানে গেলে কিন্তু ওরা স্টেটমেন্ট দিয়ে দেবে। বা ব্যাংকের কোনো অ্যাপ যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে সেখান থেকেও আপনি স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন। এটা খুব একটা ঝামেলার কোনো বিষয় না। তারপরে যেটা লাগবে, হোটেল রিজার্ভেশন লাগবে, কারণ হোটেল রিজার্ভেশন ছাড়া কিন্তু তুর্কির ভিসা হয় না। আপনি যে হোটেলে থাকবেন একটা ডামি হোটেল রিজার্ভেশন লাগবে। এটা যে কোনো ট্রাভেল এজেন্সিতে গেলে 10-20 রিয়াল দিলে ওরা আপনাকে সুন্দরভাবে কিন্তু ওরা বানিয়ে দেবে। তারপরে আপনার তুর্কিতে যাওয়ার পরে আপনার ইচ্ছা মতো হোটেল আপনারা নিতে পারবেন। এখান থেকে জাস্ট একটা মানে দেখাইতে হবে যে আপনার হোটেল রিজার্ভেশনটা আছে। তারপরে সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আপনার
আপ ডাউন যে ফ্লাইটের টিকিট, যেটা রিটার্ন রিটার্ন টিকিট, এই রিটার্ন টিকিটের কপিটা কিন্তু এখানে দিতে হবে, সাবমিট করতে হবে। পাশাপাশি আপনার যদি অন্য কোনো দেশ যদি ট্যুর করা থাকে, যেমন ইউএসএ, ইউকে বা সেনজেন কোনো ভিসা যদি আপনার থাকে, তাহলেও কিন্তু আপনি এই ডকুমেন্টসটাও কিন্তু অ্যাপ্লিকেশন পেপারের সাথে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি মনে করি এটা অনেকের কাছে, যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, যারা ইউরোপে যেতে ইচ্ছুক, তাদের বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু এই ধরনের ডকুমেন্টস গুলো কিন্তু রয়েছে। তো যার কারণে আমি এগুলো খুব একটা যে ডিফিকাল্ট, এটা আমার কাছে মনে হয় না। এখন আমি যেটা বলবো, যারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের নিয়ে কিছু বলতে চাই। বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন, এই এই যে ডকুমেন্টস গুলোর কথা আমি বলেছি, এই বেসিক পেপার গুলো কিন্তু সবার জন্য, যারা কাতার হোক বাংলাদেশ হোক, সবার জন্য কিন্তু লাগবে। হয়তো বাংলাদেশ থেকে আর একটু বেশি ডকুমেন্টস ওরা চাইবে, কারণ কি যারা অলরেডি কাতারে আছেন তার তো কাতারের আইডি রয়েছে, যার কারণে এদের জন্য কিছুটা ডকুমেন্টস কিছুটা কম লাগে। আর যেহেতু বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ডের দেশ, সেখান থেকে যদি আপনি তুর্কির মতন একটা দেশে যদি যেতে চান, তাহলে অনেক সময় ওরা কিছু ট্রাভেল হিস্ট্রি দেখতে চায়। যদি আপনার ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা বা থাইল্যান্ড এই ধরনের দেশগুলোতে যদি ট্যুর করার এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে আপনি সেই সেই ভিসার কপিটাও কিন্তু এখানে অ্যাড করে দিলে তাহলে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। আর নর্মালি যা যা আমি বলেছি, পাসপোর্ট, তারপরে কিউআইডি বা বাংলাদেশ থেকে যারা যাবেন ন্যাশনাল আইডি যেটা, সেইটা, তারপরে হোটেল রিজার্ভেশন, এরপরে রিটার্ন টিকিট, এইগুলো বেসিক যে পেপার গুলো, এগুলো কাতার এবং বাংলাদেশের জন্য সেমই লাগে। শুধু বাংলাদেশি যারা রয়েছেন, যারা বাংলাদেশ থেকে ফ্লাই করবেন, তাদের জন্য জাস্ট শুধু ট্রাভেল হিস্ট্রিটা যদি দেওয়া যায়, তাহলে ভিসা রিজেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকে। এখন যে বিষয়টা আসবে, যে ভিসা তো পেয়ে গেলাম, এখন এটার জন্য ফিস আসলে কত লাগবে? আহ, তো এটার জন্য ফিসের বিষয়টা খুবই সাধারণ, আপনারা ভালো করে মাথায় ঢুকায় নেন বিষয়টা। সিঙ্গেল এন্ট্রির জন্য, মানে সিঙ্গেল এন্ট্রি মানে 3 মান্থের জন্য আপনার ভিসা ভ্যালিড থাকবে 3 মান্থ। এটার জন্য লাগবে 657 রিয়াল, 657। এটার ভ্যালিড থাকবে হচ্ছে 3 মান্থ উইথ ইন্স্যুরেন্স। পাশাপাশি যদি সিঙ্গেল এন্ট্রির 6 মান্থ ভিসা যদি ভ্যালিড থাকে, সেটার জন্য লাগবে 787 রিয়াল। আহ, এটারও কিন্তু আপনার ইন্স্যুরেন্স সহ। আবার অনেকেই চান যে বারবার ভিসা করার থেকে আমি একবারে 1 বছরের ভিসা করে রাখি, বারবার আমাকে তুর্কি যেতে হবে। বিশেষ করে যারা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এই সিঙ্গেল এন্ট্রিটা খুব একটা ভালো হয় না। তারা যদি মাল্টিপল এন্ট্রিটা করে রাখেন, তাদের জন্য মাল্টিপল এন্ট্রিটা সব থেকে ইফেক্টিভ হয়, কারণ তাদের বারবার কিন্তু যেতে হয়। মাল্টিপল এন্ট্রির জন্য 1275 রিয়াল দরকার হয়। 1275 রিয়াল হলে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসাটা আপনারা করায় ফেলতে পারবেন। আহ, এখন আমি যেটা বলবো খুব শর্টকাটে, অনেকে হয়তো বলতেছেন যে একই কথা আমি কেন বারবার বলি, কারণ অনেকেরই বুঝতে অসুবিধা হয়, যার কারণে আমি একটু বেশি সময় নিয়ে কথাগুলো বলার চেষ্টা করি। এই তুর্কির ভিজিট ভিসাটা আসলে আপনার কি কি কাজে লাগবে? আপনারা সবাই জানেন তুর্কি হচ্ছে ইউরেশিয়ার একটি দেশ। তুর্কির হাফ হচ্ছে এশিয়ার মধ্যে আর হাফ হচ্ছে ইউরোপের মধ্যে। তো তুর্কি এমন একটা দেশে, এখানে যেমন অ্যারাবিয়ান কালচার রয়েছে, তেমন ইউরোপিয়ান কালচারও কিন্তু এখানে রয়েছে। আমি লাস্ট টাইম যখন তুর্কিতে ভিজিট করেছিলাম, আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। ও সেখানে কিন্তু অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা কিন্তু সেখানে কাজ করেন। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, কাতার থেকে কিন্তু তুর্কির ওয়ার্ক পারমিট হয় না, কিন্তু ভিজিট ভিসায় তো সহজেই যাওয়া যায়। ভিজিট ভিসায় যে আপনি সেখানে কিভাবে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, আসলে এই পরামর্শটা আমি যখন তুর্কি ভিজিট করেছিলাম, ওখানে যে সকল বাংলাদেশি ভাইয়েরা কাজ করে তারাই কিন্তু আমাকে দিয়েছিল। তারা আমাকে বলেছিল যে যেহেতু সরাসরি ওয়ার্ক পারমিটে আসা যায় না, তো ভিজিট ভিসায় যদি কেউ এখানে আসে, আসার পরে এখানে যে সকল বাংলাদেশি ইন্ডিয়ান কোম্পানি রয়েছে, ওদের সামান্য কিছু টাকা দিয়ে দিলে ওরা সুন্দরভাবে ওরা কি করে, ভিজিট ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেওয়ার জন্য তুর্কি গভর্নমেন্টের কাছে ওরা অ্যাপ্লাই করে দেয়, এবং খুব অল্প দিনের ভিতরে, সর্বোচ্চ 1-1.5 মাসের ভিতরে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন ভিজিট ভিসা থেকে আপনি অ্যাজ এ ভিজিটর হিসাবে আর তখন কিন্তু থাকবে না, তখন ওয়ার্ক পারমিটে আপনি কনভার্ট হয়ে যাবেন অটোমেটিক্যালি। তো খুব বেশি একটা সমস্যা এটা হয় না। ওদের রুলস গুলো অনেকটাই ইজি। তুর্কির রুলস গুলো আমার মনে হয় যে যতগুলো ইজি দেশ আছে ওয়ার্ল্ড এর ভিতরে, তার মধ্যে তুর্কি একটা। ওখানে কিন্তু কাজের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করেন তাদের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে যারা শেফ আছেন এবং হোটেলের রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন 5 স্টার হোটেলের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাদের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে যারা টুকটাক ইংলিশ বলতে পারেন, মানে স্পোকেন ইংলিশ, তাদের যে কি পরিমাণে চাহিদা রয়েছে এটা আপনারা তুর্কিতে গেলে বুঝতে পারবেন। কারণ টার্কিশ লোকজন ওরা কিন্তু টোটালি ইংলিশ বলতে পারে না, মানে একদম পারেই না বললে চলে। তো
তো যারা একটু ইংলিশ বলে তাদেরকে ওরা অনেক সম্মান করে এবং তাদেরকে অনেক বেশি এলিজিবল মনে করে। তাদের স্যালারিটাও অনেক বেশি হয়। আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা সেখানে কাজ করেন, ওরাও ইংলিশ ভালো বলেন, কারণ বেশিরভাগ টুরিস্ট কিন্তু আসে ইংলিশ প্রধান দেশগুলো থেকে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে আমেরিকা। তো তাদের সাথে তো ইংলিশে কথা বলতে হয়, যার কারণে যারা একটু ইংলিশ বলতে পারে তাদেরকে ওরা বেশি কিন্তু ওখানে কিন্তু রাখার চেষ্টা করে এবং তাদের স্যালারিটা ওরা কিন্তু বেশি দিয়ে থাকে। আপনারা জানেন তুর্কি একটি মুসলিম প্রধান দেশ, তারপরও কিন্তু এখানে গেলে ইউরোপের একটা ছোঁয়া কিন্তু পাওয়া যায়। তুর্কি থেকে আমি তুর্কিতে যখন ভিজিট করেছিলাম, আমি জানি তুর্কি থেকে ইউরোপে যাওয়া খুব একটা কঠিন কঠিন ব্যাপার না। তুর্কি থেকে আপনি ইউরোপের ভিসা প্রসেসিং করলে কিন্তু আমার মনে হয় কাতার থেকে আরো অনেকটাই সহজ হয়ে যায়, অনেকটাই সহজ হয়ে যায় তুর্কি থেকে। আপনারা ফার্স্টে তুর্কিতে ভিজিট ভিসাতে যান, আপনি দেখেন সেখানকার পরিবেশ। আমার কথা আপনাদেরকে শুধু বিশ্বাস করতে হবে না, যাদের কাছে ইউরোপে যাওয়ার মতন, দালালকে দেওয়ার মতন টাকা আছে, তাদের জন্য তুর্কিতে যাওয়া খুব একটা কঠিন কঠিন ব্যাপার না। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনাদের কাছে জোর অনুরোধ করতেছি যেন আপনারা দালালের হাতে টাকা দিয়েন না, আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। আমি চাচ্ছি, আমার আমার মূল উদ্দেশ্যটা আমি আপনাদেরকে একটু বলি, আমি চাচ্ছি দালালদের হাতে টাকা না দিয়ে কিভাবে নিজে চেষ্টা করে আপনি আপনার ইউরোপের স্বপ্নটা পূরণ করতে পারেন, আমি এইটারই চেষ্টা করছি। যেন যতটা কম টাকায়, অল্প টাকায় পারা যায়, যেন আপনি ইউরোপে পৌঁছাইতে পারেন, আমি সেইটারই চেষ্টা করছি। অনেকেই আপনারা হয়তো বলেন যে আপনি কি ভুলভাল তথ্য দেন। ভুলভাল তথ্য না ভাই, আমি এই যে সরাসরি আপনাদের ডকুমেন্ট সহ কিন্তু আজকে দেখাইলাম। আপনারা তুর্কির ভিসাটা লাগান, আপনাদের পাসপোর্টে তুর্কির ভিসাটা থাকলে দেখেন যে ইউরোপে যাওয়াটা অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। পাসপোর্টে যদি তুর্কির ভিসা থাকে, ইউরোপের ভিজিট ভিসা পেতেও কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। আপনারা চাইলে তুর্কি থেকে ঘুরে আসার পরে ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, যেমন ফ্রান্স রয়েছে, তারপরে জার্মানি রয়েছে, পর্তুগাল রয়েছে, এইসব দেশের ভিজিট ভিসার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। কারণ ইউরোপের দেশগুলোতে ভিজিট ভিসাতে যেতে হলে ট্রাভেল হিস্ট্রি দরকার হয়। তো তুর্কি থেকে ঘুরে আসার পরে তুর্কির ভিসাটা যদি আপনার পাসপোর্টে থাকে, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা অনেক বেশি স্ট্রং হয়। সেক্ষেত্রে আপনার সেনজেন সম্বন্ধে তো আপনাদের আইডিয়া রয়েছে, প্রায় 30টা দেশ এখন সেনজেন অন্তর্ভুক্ত, বুলগেরিয়া সহ। তো সেনজেন দেশের যে কোনো দেশের ভিসা কিন্তু আপনার পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু তখন কিন্তু হয়ে যাবে। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা আর্থিকভাবে কিছুটা সক্ষম রয়েছেন, আপনারা এই তুর্কির ভিসাটা কিন্তু খুব সহজে আপনাদের পাসপোর্টে লাগিয়ে ফেলতে পারেন এবং তুর্কি দেশটা ঘুরে আসতে পারেন। যদি আপনার ভালো লাগে, আপনি সেখান থেকে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে আপনার ভিসাটাকে আপনি কনভার্ট করে সেখানে কিন্তু কাজ করতে পারবেন। এটা খুব একটা কঠিন ব্যাপার না। তারপরে আস্তে আস্তে যখন আপনার হাতে টাকা পয়সা হবে বা আপনি যখন মনে করবেন, তুর্কি থেকে ইউরোপের দেশগুলো একদমই পাশাপাশি দেশ, তুর্কি থেকে খুবই কাছাকাছি দেশ। ধরেন কাতার থেকে দুবাই, বাহরাইন, এই দেশগুলো যেরকম, তুর্কি থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোর অবস্থান কিন্তু এরকম। তুর্কি আর গ্রিস কিন্তু খুবই কাছাকাছি, তুর্কির বর্ডার দিয়ে কিন্তু গ্রিসে যাওয়া যায়। তো আমি আপনাদেরকে বর্ডার ক্রস করে যেতে বলছি না, তুর্কি থেকে সুন্দরভাবে লিগ্যাল ওয়েতে ভিসা প্রসেসিং করে কিন্তু আপনারা গ্রিসে ঢুকতে পারবেন, গ্রিস থেকে ইউরোপের অন্যান্য দেশে কিন্তু আপনারা যেতে পারবেন। এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না। তো দালালকে টাকা দেবেন না, আমি বারবারই যেটা বলি, এজেন্সিগুলোর কাছে ধরা পড়ে যাবেন না। এজেন্সির কাছে যাবেন, 2000-5000 রিয়াল তাদেরকে আপনি অ্যাডভান্স করবেন, ওরা কিন্তু আপনাকে ঘুরাবে, ভিসা তো দেবেই না। বর্তমানে কাতার থেকে ইউরোপে ভিসা পাওয়ার রেটটা অনেকটাই কমে গেছে, কিন্তু 5%ও কিন্তু নাই। মাঝে কিছুদিন এইটার রেটটা মোটামুটি ভালো ছিল, অনেকেই চলে গেছে, অনেকেই কিন্তু কিন্তু এখন কিন্তু আর ভিসা হচ্ছে না বলতে গেলে। ভিসার রেশিওটা অনেকটাই কম এখন। তো যেহেতু কাতার থেকে বর্তমানে ওয়ার্ক পারমিট পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, এই দালালদের কারণেই কঠিন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে, আমাদের তো ইউরোপে যেতে হবে। যারা ইউরোপের স্বপ্ন নিয়ে মাথায় নিয়ে আছেন, তারা ইউরোপে যেয়েই ছাড়বেন, আমি জানি এটা। আপনাদেরকে যতই বুঝাই যে কাতারেই থাকেন, আপনারা এটা শুনবেন না, আপনারা ইউরোপে যাবেনই। কিন্তু যেহেতু ইউরোপে যাবেন, আপনাদেরকে একটু ভিন্ন পথে যেতে হবে। তার জন্য এই তুর্কির ভিসাটা আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে আমি মনে করি অনেকটাই হেল্প করবে। তো আমি এই তথ্যগুলো আমি নিজে তুর্কির ভিসাটা পেলাম এবং তথ্যগুলো একদম অফিসিয়াল তথ্যগুলো, ইনফরমেশন গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের
অনেক বেশি উপকার হবে এই ভিডিও থেকে। ইউরোপে যাওয়ার স্বপ্ন, এটা অনেকেই মনের মধ্যে নিয়ে বসে আছেন আমি জানি। আমি যতই আপনাদেরকে বলি যে আপনারা কাতারে থাকেন, সৌদিতে যান, আরব দেশগুলোতে থাকেন, কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন যারা একবার দেখে ফেলছেন তারা কিন্তু ইউরোপে যাবেনি। এটা আমি যতই বলি আপনাদেরকে থামানো যাবে না। তবে ভাই, এটা যেতে হবে লিগ্যাল ওয়েতে, কোনো দালালের খপ্পরে পড়া যাবে না, কোনো ভিসা ব্যবসায়ী, কোনো কোনো এজেন্সির কাছে জিম্মি হয়ে থাকা যাবে না। লিগ্যাল ওয়েতে নিজে জেনে শুনে তথ্যগুলো জেনে তারপরে আপনাকে ইউরোপে যেতে হবে। তো ইউরোপে যাওয়ার জন্য আমি মনে করি তুর্কির একটি ভিজিট ভিসা আপনার জন্য কার্যকরী ভূমিকা কিন্তু এটি রাখবে। অনেকেই আমার কাছে কমেন্টে লিখছেন যে ভাই আপনার নাম্বার দেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি। ভাই আমি ভিসা দিতে পারবো না ভাই, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। কি কি ইনফরমেশন রয়েছে, আপনারা দালাল থেকে দূরে থেকে কিভাবে নিজেরা পেপার গুলো প্রসেসিং করে নিজেরা কিভাবে ভিসা পেতে পারেন, আমি এইটার জন্য চেষ্টা করছি। আমি আপনাদের ভাই, আমি চাই না যে আপনাদের এই কষ্টে উপার্জিত টাকাগুলো নষ্ট হোক। অনেকেই আপনাদের এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবারদেরও দেখি খুব সহজে ইউরোপে চলে যান, মানে ভিউজ পাওয়ার জন্য এমন কিছু কথা বলে। ভাই আমি এগুলো বলতে চাই না। আমার ভিউজ হোক বা না হোক, আমি সঠিক তথ্য যেটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং সুন্দর ভালো ওয়ে কি আছে ইউরোপে যাওয়ার, অল্টারনেটিভ কোনো ওয়ে যদি থাকে। যেমন এখন এখান থেকে ওয়ার্ক পারমিট খুব একটা হচ্ছে না, অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। তো এইগুলো খুবই কিন্তু একটা কষ্টের একটা বিষয়, এত টাকা পয়সা খরচ করে এখন এম্বাসি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তো কাতার থেকে ভিসা পাওয়ার রেটটা অনেকটাই কম। তা আমাদেরকে একটু অন্য পথে হাঁটতে হবে। যেহেতু আমাদেরকে ইউরোপে যেতেই হবে, আমাদেরকে একটু অন্য পথে গেলে যেন ভিসাটা আমরা সহজেই পেতে পারি এবং ইউরোপে পৌঁছাইতে পারি। এর জন্য তুর্কিতে আপনারা যেতে পারেন। তুর্কিতে যে আমি মনে করি ফার্স্টে আপনারা তুর্কির ভিজিট ভিসাটা করে তুর্কিতে একবার যান। যে যদি মনে করেন যে এখানে কাজের পরিবেশ আপনার কাছে ভালো যদি মনে হয়, তুর্কির স্যালারিও খারাপ না, আমি নিজে ঘুরে আমি নিজে চোখে দেখে এসেছি এটা। তুর্কির স্যালারিও মোটামুটি ভালো। সেখানে আপনারা কিছুদিন কাজ করুন, কাজ করে পারলে ওখান থেকে কিন্তু ওখান থেকে ইউরোপের ভিসা প্রসেসিং করা অনেকটাই ইজি। ওখান থেকে আপনার ইউরোপের যে কোনো দেশে, তুর্কি থেকে গ্রিস কিন্তু একদমই পাশে, গ্রিসের মধ্যে আপনারা চলে যেতে পারেন। গ্রিসে কিন্তু বর্তমানে এগ্রিকালচার ভিসা কিন্তু অনেক হচ্ছে, এগ্রিকালচারের উপরে গ্রিসের কিন্তু অনেক ভিসা কিন্তু এখন হচ্ছে। আপনারা গ্রিসে কিন্তু খুব সহজে ওখান থেকে চলে যেতে পারবেন আমি মনে করি। আহ তো এই ভিডিওটি আমি মূলত করলাম তাদের জন্য, অনেকেই আমাকে কমেন্টে লিখেছিলেন ভাই কিভাবে আপনার নাম্বারটা পেতে পারি, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি। ভাই আপনাদের এই প্রশ্নগুলোই আমি ভিডিও আকারে দিব, আপনারা ভিডিওটা দেখেন। ভিডিওটা মন দিয়ে দেখলে আর আমার সাথে যোগাযোগ করার দরকার হবে না, কারণ আমি চাই না যে সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল নাম্বারটা আমি দিতে, কারণ এটাতে অনেক প্রাইভেসি নষ্ট হয়। যার কারণে আমি চাচ্ছি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করুন, আমি সেইগুলো একসাথে করে একটা ভিডিও আকারে দিব, যেন ভিডিওটা দেখলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যান। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, আমি আপনাদের ভাই, আমি চেষ্টা করছি যেন আমাদের প্রবাসী ভাইরা যেন ভালো থাকে, তারা যেন শান্তিতে থাকে, সুখে শান্তিতে বিদেশে মাটিতে যেন তারা থাকতে পারে, কোনো অসৎ লোকের খপ্পরে পড়ে যেন তারা সর্বশান্ত না হয়। আমি এটারই চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের এই সমর্থন আমার সামনে এগিয়ে যেতে আরো অনেকটাই কিন্তু হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন। সকল প্রবাসীদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং দোয়া করছি সবাই যেন ভালো থাকে। সকল ভাইরা বোনেরা যারা বিদেশে মাটিতে রয়েছেন তারা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন তাদের রিজিককে বাড়িয়ে দেয়। সবাইকে স্যালুট। আসসালামু আলাইকুম।